নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প ভূতের সঙ্গে খেলা। লেখক শক্তিপদ রাজগুরু। আর হ্যাঁ, বেটার এক্সপিরিয়েন্সের জন্য হেডফোন ব্যবহার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রথমে যেতেই চাইনি আমরা, কিন্তু শেষ অবধি পটলার কথাতে রাজি হতে হলো। তবু হুৎকা বলে, এই দাঁড়া গোবিন্দপুরের সিট ফাইনালে খেলতে যাবো। পটলা বলে, ওদের কথা দিয়েছি, দু তিনটে খেলা জিতবই। গ্যাস শিল্ড পাবি, নগদ ক্যাচ পাবি 1000, আর খাওয়াবেও খুব। মোৎকার টাকার চেয়ে খাওয়ার দিকে বেশি নজর। এমনিতেই পেটুক সে বলল, খাওয়াইবো। পটলা শোনায়, খাসির মাংস করছি, ভেরি গ্যাস সাইজের গলদা। মোৎকা কি ভেবে বলে, এই চল। পটলার পিসে মশাইদের গাঁ হাসনাবাদ লাইনের একটা ছোট্ট কি স্টেশনে নেমে ইট বিছানো পথ, চারিদিকে ফাঁকা মাঠ, দু একটা গ্রামও পরে একেবারে যেন বনে ঢাকা, নিঝুম। ওই পথে ভ্যান রিক্সায় উঠে আছাড় খেতে খেতে যেতে হয়। প্রথমবার গিয়েই ওই ভ্যানে চড়ে মনে হয় কাঠখোলায় যেন খই ভাজা হচ্ছে। ওলট পালট খেতে থাকি আছাড়ের চোটে, হাতে পায়ের হাড়গোড় যেন ছিটকে যাবে। ফটিক বলে, এর চেয়ে হেঁটেই চল। ফুল টিম নিয়েই গেছি। অবশ্য প্রথম দিক থেকেই ওই গোবিন্দপুরের লোকেরা খাওয়া দাওয়ার ব্যবস্থা পটলার ফর্দ মতো তেমন না রাখলেও খারাপ রাখেনি। এবার ফাইনাল খেলা, তারপর ওখানে নাকি জোর খাবার ব্যবস্থা, আর রাতেও অন্য অনুষ্ঠান হবে, রাতে থাকতে হবে। মোৎকা বলল, অন্যদিকে ফাইনালে উঠেছে শ্যামনগরের কোন টিম? আমাদের ফুটবলের ক্যাপ্টেন গোবর্ধন ওরফে গোবরা চেহারাটা দশাশই। ব্যাকে খেলে, বল যায় যাক, কোনো প্লেয়ারকে সে গলতে দেবে না। গোবরা বলে, জিতেই গেছি ধর। মহা সমারোহ শুরু হয়েছে ওই বনে ঢাকা দূর ওই গোবিন্দপুরে। এবার আমাদেরও বিশেষ খাতির করে স্টেশন থেকে গোটা 5 ভ্যানে করে নিয়ে যায়, আর সকালে গিয়ে গ্রামখানাকেও দেখি। সরু ইট ফেলা পথ, অনেক পথ একেবারে মাটিরই। বর্ষাকাল, চারিদিকে আকাশমণি, চটকা, দেওদার, আমড়া, নানা গাছের ঘন জঙ্গল। আর বর্ষার জলে নিচে গজিয়েছে কাল কাসিন্দা, বন ধুদলু, তেলাকুচা, নানা লতা গাছের জঙ্গল। ওই বনের মধ্যেই বাড়িখানা, এককালে বিশালই ছিল। এই অঞ্চলে তখন নীলের চাষ হতো প্রচুর। বিস্তীর্ণ এলাকার নীল চাষের তদারকি করার জন্য সাহেবরা এখানেই তাদের আস্তানা গেড়েছিল। বিশাল এলাকা সাজানো বাগান, বিশাল বাড়ি, লাগোয়া অফিস ঘর, আস্তাবল, এসব তো ছিলই। আর পাশেই ছিল কুঠি। চিমনিটা এখনো বন জঙ্গল ভেদ করে আকাশে মাথা তুলে রয়েছে। তাতে গজিয়েছে বট, অশ্বত্থের গাছ। সামনের বাগানের শেষ চিহ্ন হিসাবে মাথা তুলে রয়েছে 2-3টে বইল পাম আর একটা প্রাচীন বকুল গাছ। বাকি সব ঝোপ জঙ্গলে ভর্তি। মাঝখান দিয়ে একটা পায়ে চলা পথ গেছে ও বাড়ির দিকে। পিছন দিকটার অধিকাংশই ভেঙে পড়েছে। এই সামনের দিকে কিছুটা রয়েছে, কোনো মতে মেরামত করে কয়েকখানা ঘর ব্যবহারযোগ্য করা আছে। দোতলার সাবেক আমলের কাঠের সিঁড়ি। এটাতে ওই ক্লাবই একটা প্রাইমারি স্কুল চালায়। নিচের একটা ঘরে দাতব্য চিকিৎসালয়ও চলে। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে ওই বাড়ির দোতলায় একটা বড় হল ঘরে। বিশাল সাবেকি আমলের দরজা জানলাগুলি বেশ বড় বড়। ঘরের মেঝেতে টানা গদি বিছিয়ে চাদর পেতে শয়নের ব্যবস্থা হয়েছে। নিচের একটা চালায় রান্নার আয়োজন চলছে। মোৎকা এমনিতে সাহসী,
আর ওর মাথায় নানা ফন্দি ফিকিরও বের হয়। ফটিক এসে ফরাসে চিৎপাত হয়ে শুয়ে পড়ে বলল, বাবা, এই যে সিনেমার হল ঘর রে। আমাদের গোলকিপার নন্দ বলে, এটা কোথায় আনলো ফটিকদা? এই যে একেবারে বনজপুরি, চারিদিকে পেল্লায় পেল্লায় জঙ্গল, সাপ খোপের রাজ্যি, ভয় আমারও হয়। এতকালের পুরনো বাড়ি, পিছনের দিকটা তো প্রায় ধ্বংসস্তূপের মতোই। মুৎকার মতো সাহসীরও বুক কাঁপে। সে বলে, সাপ টাপ ছাড়াইয়ে টানারা নাই তো? মানে? আমার কথায় নন্দ বলে, আরে ভূত টুত নাই তো? গোবরা গর্জে ওঠে, সব গাওয়ার তোরা, এখন খেলার কথা ভাব। আর তেনাদের কাছে প্রার্থনা করি যেন 3 গোলে জিততে পারি। হঠাৎ বিকট শব্দ শুনে চমকে চাইলাম, যেন বর্ষার জরাজীর্ণ বাড়ির কিছু একটা ধসে পড়ল। না, দমকা হাওয়ায় ভারী দরজাটা আছড়ে পড়েছে। সারা বাড়ি যেন ওই শব্দে কেঁপে ওঠে। আমরা অবাক হই, ঝড়ও নাই, বাড়ি পাল্লাটা আছড়ে পড়েছে। গোবরা বলে, খেলার ছকটা কষে নে, ওদের বাঁ দিকের প্লেয়ার গুলো একটু কম জোরি, এটা ওদিক থেকেই করতে হবে কিন্তু। খেলার জন্য গোবিন্দপুর যেন ভরে উঠেছে। মাঠের ওদিকে বিরাট মঞ্চ, খেলার পর ওখানে অনুষ্ঠান হবে। খেলাও শুরু হলো। শ্যামনগরের টিম তো 10 মিনিটের মাথায় প্রথম গোল করে দিল। কি উল্লাস দর্শকদের! আমরা যেন জল কাদার মাঠে মিলিয়ে গেছি। তারপর আর একখানা গোল, আমাদের দফা রফা হয়ে গেল। হাফ টাইমের আগেই আমরা যে হেরেই গেছি ধরে নিয়েছি সবাই। মোৎকা বলে, এই ছিল কপালে, ওই অপায়া বাড়িতে উঠতি, তাই গেল গিয়া সিল্ট খান। গোবরা কি ভাবছে? হঠাৎ মনে হয় ওই গাছগুলো যেন নড়ছে। ঝোড়ো হাওয়া এসে পড়ে কোথা থেকে, মেঘও জমেছে। গোবরা হঠাৎ যেন হুঙ্কার দিয়ে বলে, জিতবই, নাম এবার। কি যেন এক প্রত্যাদেশী পেয়েছে সে। খেলা শুরু হলো। আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের 11 জন প্লেয়ার হঠাৎ যেন 11টা আগুনের গোলায় পরিণত হয়েছে। গতিবেগও বেড়ে গেছে দলের। ব্যাক থেকে গোবরা ব্যাক কিক করেছে, বল এসে পড়েছে ওদের গোল পোস্টে। আমিও বুঝতে পারছি না, যেন হাওয়ায় উড়ছি। বল আমি মারার আগেই কে যেন আগেই মেরেছে, আর পড়েছে গিয়ে ওই কোণে আমাদের প্লেয়ারের পাই। সেও আকাশে লাফিয়ে উঠে হেড দেয়। বলটা ফিরে আসে আমার কাছে। মনে হয় কে যেন আমাকে শূন্যে তুলে দেয়। বলটা মাথায় লেগে বাঁ দিক দিয়েই গোলে ঢোকে। গোল! এবার আকাশ ফাটানো শব্দ ওঠে। সকলেই হতভম্ব। এইভাবে গোল হয় তা ভাবতেও পারে না। সেন্টার থেকে বল আর আমার দিকে আসে না। মনে হয় আমাদের পাশে পাশে আরো একটা কোনো দল যেন খেলছে। শ্যামনগর টিমের ব্যাক হেড করার আগেই নিজের পায়ে লেগে নিজেই ছিটকে পড়ে। সেই ফাঁকে সঠিক সেকেন্ড গোল করে। এবার শ্যামনগর লড়ছে, কিন্তু নিজেরাই ছিটকে পড়ছে। কে যেন তাদের ঠেলে ফেলে দিচ্ছে। তাদের বল নিয়ে আমরাই পরপর আরো 2খানা গোল ঠেসে দিলাম। সিল্ড জেতাও হলো। শ্যামনগরের দল রানার্স কাপ নিয়ে চলে গেল। গোপালপুর আমাদের নিয়ে ব্যান্ড বাজিয়ে সারা গাঁয়ের কাদা পথে হাঁটল। হইচই চুকতে প্রায় রাত 9টা বেজে গেল। তারপরে এলাহি ভোজ। হ্যাঁ, মোৎকা নিজে প্রায় গোটা 6 ইয়াস সাইজের গলদার মালাইকারি খেল, মাংসও খেল তেমনি। গোবরা বলে, ওরে এত খাস না। মোৎকা বলে, কমই খাইছি না, মাছ তো ভালোই, চমচমক খাঁচা করেছে। রাতের অন্ধকারেই বৃষ্টি নেমেছে, আর সারা গ্রাম এখন নিশুতি। এদিকে জনমানবও নেই। বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ঝড়।
উথাল পাতাল ঝড়। বিশাল গাছগুলির ঝুঁটি ধরে কে যেন নাড়া দিচ্ছে। হঠাৎ দমকা হাওয়ায় জানলাগুলি খুলে যায়। বিজলি বাতি নেই এখানে। দুটো হ্যারিকেন দিয়েছিল, একটায় তেল নাই, অন্যটা এক কোণে টিন টিন করে জ্বলছে। হঠাৎ ওই ঝড়ের রাতে কার আর্তনাদ শোনা যায়, যেন কার গলা টিপে ধরেছে কেউ, আর সে প্রাণপণে চিৎকার করছে। জেগে উঠেছি আমরা। রোদকা বলে, এই আটার করছে না তো, ওই একটা মাত্র টর্চ। পটলা বলে ওঠে, যাসনি 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 রে। উত্তেজিত হলে ওর তোতলামি আরো বেড়ে যায়। ওদিকে ঘরে যেন তাণ্ডব চলছে। দরজা জানলাগুলি ধুম তাম শব্দে আছড়ে পড়ছে। সিঁড়িতে তাদের পায়ের শব্দ ওঠে। কারা যেন একযোগে তেড়ে আসছে। সারা বাড়ি ঘরগুলিতে যেন কাদের আনাগোনা। দাপাদাপি শুরু হয়েছে। রোদকাও ঘাবড়ে যায়, বলে, আর কথা বলতে পারে না সে। কে যেন তার মুখ টিপে ধরেছে, যাতেও রাম নামও উচ্চারণ করতে না পারে। আর পিছন দিক থেকে ওই ধ্বংসস্তূপ ঘুরে যেন কয়েকজন ভোর সবার বের হয়ে ঘোড়াগুলিকে নিয়ে বাগানে দাপাদাপি করছে। গোবরা, আমি, নন্দ, অন্যরা হতচকিত হয়ে দেখছি ওই বিচিত্র দৃশ্য। চারিদিকে আর্তনাদি ওঠে। ওই ঘোড় সওয়ারের দল দড়ি দিয়ে বেঁধে অনেক মানুষজনকে এনেছে, আর সে হাত পা মাথা লোকগুলিকে কয়েকজন বিদেশি পোশাক পরা টুপি পরা লোক চাবুক দিয়ে মারছে নির্দয় ভাবে। কেউ কেউ আর্তনাদ করে ছিটকে পড়ছে, তবু সেই লোকগুলি সমানে চাবুক মেরে চলেছে নির্দয় ভাবে। আমরা কেউ কথাই বলতে পারছি না। জড়াজড়ি করে এক কোণে সমবেত হয়েছি, ওদের এই তাণ্ডব দেখছি। হঠাৎ দরজাটায় ধাক্কা মেরে কে যেন ঢোকার চেষ্টা করে। দরজাটা ভিতর থেকে বন্ধ, ঢোকার উপায় নেই। কিন্তু লোকটাকে দেখে অবাক হই। দীর্ঘদেহ, মজবুত স্বাস্থ্য, পরনে হাফ প্যান্ট, জার্সি, পায়ে হোস, বুট, একেবারে ফুটবল খেলোয়াড়ের পোশাক। পিছনে আরো দু তিনজন প্লেয়ার। একজন বলে, খেললাম তো আমরাই, তোরা তো 2 গোল খেয়েছিলি আগেই, পরেও আরো 2-3খানা গোল দিয়ে তোদের গোহারান করে দিল। আমারই এখানে আছিস জেনে দয়া করে খেলে তোদের জিতালাম। ওরা তো নড়তেই পারছিলি না, তাই তোদের হয়ে খেলে শেল্ড পাইয়ে দিলাম। ওদের কথায় অবাক হই। মনে হয় আমরা তো হাল ছেড়েই দিয়েছিলাম, জিতবো ভাবিনি, কিন্তু জিতেছি। আর মনে হয় মাঠে আমরা দৌড়াচ্ছিলাম, প্রতিপক্ষের প্লেয়ারদের আর কেউ যেন চার্জ করে ছিটকে ফেলে দিচ্ছিল, আর বলগুলি গোলের মুখে এসে পড়তে যেন জাদু বলে গোলে ঢুকেছে। জিতেছি আমরা। ওই লোকটা বিজাতীয় ভাষায় বলে, তোরা বেঈমান, তেল নিয়ে নাচন কদন করলি। ওই হোতকা হাফ ডজন হিয়া গলদা চিংড়ি, এত এত মাংস খেলো, রসগোল্লা খেলো, আমাদের কিছুই দিবি না। কোবরা বলার চেষ্টা করে, তোমরা কে, কোথায় থাকো? শাট আপ, বেঈমানের দল! সব কটাকে ঘরে বন্ধ করে চাপকে সিধে করুন। ভয়ে কাঁপছি। একটু আগেই ওদের চাপকানোর ব্যাপারটা দেখেছি। ওই কাজ ওরা ভালোই করে। গোবর্ধন বলে, ওরে বাবা, বাঁচাও ভূত বাবাজি! ভূত? আমরা ভূত? মোৎকা জীবনে এমন পাল্লায় পড়েনি। সে বলে ওঠে, ভূত কইছে না, গোলাপান ওর কথা সারান দেন। তোমার ওই কিচির মিচির কথা বুঝিনি। ইউ শাট আপ!
মনে হয় এসব ভূত বাঙাল কথা বোঝেনি। তাই আমি বলি, আমরা দেখিনি তোমাদের আগে, তোমরাও তো কিছু বলনি, তাহলে খাবার সময় নিশ্চয়ই ডাকতাম। একটা ভূত বলে, সব খেলি তোরা, মনে আছে মাংসের হাড় আর গলদা চিংড়ির খোলা। পটলা বলে, তোমাদের বরফের মাংস, গলদা চি করছো ইউ বয়েজ? গর্জে ওঠে লোকটা। আমি বলি, মশাই, ওর জিভটা আলটাকড়ায় মাঝে মাঝে সেট হয়ে যায় সাহেব। ও বলছে তোমাদের ভরপেট মাংস, ইয়া সাইজের গলদা চিংড়ি খাওয়াবে, এবারের মতো ছেড়ে দাও আমাদের। ওরা নিজেদের মধ্যে কি বলা বলি করে, বলে, ঠিক তো? পটলা বলে, আপনার গড বলছি। গর্জে ওঠে লম্বা ভুট্টা। শাট আপ! ওসব অপবিত্র নাম কদাপি আমাদের সামনে বলবে না। আর মাছ মাংস না খাওয়ালে তোমাদের সব কটার ঘাড়ি মোটকে খাবো। আন্ডারস্ট্যান্ড? খাওয়াবো। হ্যাঁ, 7 দিনের মধ্যে, 7 days। মনে থাকে জানো? তারপরই দেখি আমাদের সাধের শিল্ডখানা খোলা জানালা দিয়ে যেন ডানা মেলে বের হয়ে গেল। আর ওই অন্ধকার বাগানে তখন ব্যান্ড বাজছে, ঝড় বৃষ্টির মাঝেই আলো জ্বলছে। ওই শিল্ডখানা যেন কোনো অদৃশ্য কেউ মাথায় নিয়ে ঘুরছে। ওই ভূতের দলই এবার তাদের জয়ের পরিচয় হিসাবে শিলটা নিয়ে শোভাযাত্রা করছে বাদ্যভাণ্ড সহকারে, আর নাচন কোদনও চলছে। আমরা ভয়ে কাঁপছি। এরপর আবার কি কাণ্ড করে ওই অশরীর দল কে জানে। মুটকা বলে, পরানটা থাকলে এমন দিল অনেক পাবো। কি করবি? আমিও বুঝতে পারছি না এ সময় কি করা উচিত। কোবরা শিল্ডের মায়া ছাড়তে পারে না। সে বলে, আমাদের শিল্ড এত কষ্ট করে পেয়েছি, এমনি ফেলে যাব? ফটিক বলে, তুই যা, তোকেও ভূত বানিয়ে দলে নেবে, শিল্ড নিয়ে পড়ে থাক তুই। মুটকা বলে, চল কাইটা পড়ি পিছন দিয়া। মালপত্র রইল পড়ে, চাচা আপন পড়ান বাঁচা। সেই কথা মতোই ওই ঘর থেকে বের হলাম। পিছনে সবই ভাঙাচোরা, বৃষ্টির জলে কাদা পিছল, কিন্তু প্রাণের দায়ে মানুষ করতে পারে না হেন কাজ নেই। ওই ভাঙা বাড়ি, সাপখোপের রাজ্য, তবু কোনো মতে পাঁচিল বেয়ে বেড়া টপকে কোনো মতে বাঁশ বনে এসে পড়লাম। অন্ধকার চারিদিকে, জোনাকি জ্বলছে, কখনো বৃষ্টি কমলেও ঝড় সমানে চলছে। কোনো মতে ওই ভূতের এলাকা থেকে বের হয়ে এলাম গ্রামের পথে। কোন দিকে যাব জানি না। মুটকা বলে, বড় রাস্তা ধইরা সব, কোনখানে আইছি রে। পটলাও পথ চেনে না, বৃষ্টিতে ভিজে কাঁপছি। হঠাৎ কার ডাকে থমকে দাঁড়ায়। ও দাদা, ও দাদা! এ আবার কোন ভূত কে জানে। ভূত নয়, টর্চের আলো পড়ে। ওদিকে ক্লাবের ঘর। কিছু ছেলেও বের হয়ে আসে। তারা আমাদের ওই অবস্থা দেখে অবাক। ভোর হয়ে আসছে, লোকজন জেগে ওঠে। দু একজন বয়স্ক লোকও এসে পড়ে। তারা সব শুনে টুনে বলে, ওখানে থাকার ব্যবস্থা করেছিলি ওই ভুতুরে সাহেব কোটিতে? ইস, জোর বেঁচে গেছ তোমরা। সকালে দলবল নিয়ে যাই, দেখি কুঠি শুনশান। তখন বৃষ্টিও থেমেছে, জনমানব নেই। দোতলার ঘরে আমাদের মালপত্র, মায় ফুলের মালা পরানো শিলটা অব্দি যথাস্থানেই রয়েছে। কোথাও সেই হইচই হুঙ্কার আর্তনাদও শোনা যায় না। তবু কেমন যেন গা ছমছম করে।
তখনই মালপত্র নিয়ে কলকাতায় রওনা হলাম। পটলা বলে, বেটা ভূতদের খাওয়াবো বলেছি। মোটকা বলে, 7 দিন চাইতে দে, তারপর আমরাই খাবো ওই মাংস, ওই রলদা চিংড়ি। সে কি? আমার কথায় হোঁচকা বলে, অসপাড়া গায়ে ভূতরা কলকাতায় আইসা ডম্বি হম্বি করিতে পারবে না। এখানের ভূতগর সাথে ওর ফাইট বাইজা যাইব। 7 দিন কেন, 87 দিন কেটে গেছে, আর কোনো অঘটন ঘটেনি। সেই রাতের কথা অবশ্য ভুলিনি। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।